পরিবার থেকে আসলে সব থেকে বেশি আপনার গান কে শোনেন? আমার গানের প্রধান শ্রোতা হচ্ছে আমার মেয়ে মাটিয়া, আমার পরে আমার স্ত্রী নাজমুন নাহার। ছেলেও শোনে, কিন্তু ওকে জোর করে শোনাতে হয় আর কি। সেটা গান করছে না? না, ছেলে গান করে না, স্পোর্টসটা ওর খুব প্রিয়। আর মেয়েটা কি গান করে? মেয়ে আবৃত্তি করে, কিন্তু গানটা মাঝে মাঝে করে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ে পড়ার ফাঁকে ফাঁকে যেটুকু করে। এবার স্ত্রীর কাছেও প্রশ্ন রাখতে হয়, স্ত্রী কি গান, কবিতা, আবৃত্তি কোনো কিছুর সাথে সম্পৃক্ত আছেন কিনা? না, স্ত্রী তার চেয়ে বড় কাজটি করেন, সেটি হচ্ছে সংসারটা সামলান। ওটা হচ্ছে বড় আবৃত্তি, বড় সাংসদ চর্চা। উনি সংসারটা সামলান, পরিবারটাকে দেখভাল করেন, ছেলে মেয়েদের খোঁজখবর দেখাশোনা। একটা পরিবার তো অনেক দায়িত্ব থাকে। আমি বাহিরে এসে ঘরে। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী হাসান মাহমুদের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটা বলছিলাম, আগামীকাল শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন এবং তার গান, তার গানের কথা, তার গানের সুর সবকিছু আসলে আমাদের মনকে ভরিয়ে রেখেছে গত অনেকগুলো বছর ধরে। তারই স্মরণে আগামীকাল আপনাদের একটি বিশেষ আয়োজন আছে, সেই আয়োজনটা নিয়ে জানবো। কিন্তু তার আগে আজকের আড্ডা এবং আলোচনা যাই বলি না কেন, সেটা শুরু করতে চাই হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো প্রিয় একটি গান দিয়ে। ধন্যবাদ সূচনা। হেমন্ত মুখোপাধ্যায় এই উপমহাদেশের একজন প্রখ্যাত শিল্পী শুধু নন, একজন সঙ্গীত পরিচালক, সুরকার, এবং আধুনিক গানের বাইরেও তিনি প্রচুর রবীন্দ্রসঙ্গীত করেছেন। সর্বোপরি নিম্নভাষী একজন মানুষ, অথচ তার পুরো কণ্ঠ যে হৃদয় জুড়ে ছিল গান। তো তেমন একজন মানুষের জন্মদিন 16ই জুন। আমি বাংলা ভীষণকে অভিনন্দন জানাই। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায় সুর করা একটি গান। ধন্যবাদ। হেমন্ত মুখোপাধ্যায়ের এই যে গানগুলো, সেই গানগুলো যেন বছরের পর বছর একই আবেদন নিয়ে আমাদের হৃদয়ে রয়ে গেছে। নিঃসন্দেহে শুধু বছর নয়, যুগের পর যুগ। ধরেন 40-এর দশকে তারা এই উপমহাদেশের লিজেন্ড আর্টিস্ট। শুধু আর্টিস্ট নয়, আগেই বলেছি যে উনি একজন সঙ্গীত পরিচালকও বটে। প্রচুর বাংলা হিন্দি ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন, পারফর্মার হিসেবে কাজ করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে ওনার কণ্ঠ শুনে মনে হয় যে খুব ম্রিয়মান, কিন্তু এই কণ্ঠে যখন আমরা শুনি আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশেহারা, কিংবা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কুলে তব মাগো, অসাধারণ তার গায়কী। আবার একই মানুষ গাইছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তিনি আবার গাইছেন আমি দূর হতে তোমারে দেখেছি, মানে কালজয়ী এক রোম্যান্টিক গান, যেটা আমার আপনার পূর্বপুরুষ শুনেছে। এবং এখনকার শ্রোতা অবধি, মানে এই অবধি যারা গান শোনেন, তারাও যখন আমরা কোনো আসরে আড্ডায় বসি বা বন্ধুদের আড্ডায় বসি, যখন আমাদের পুত্রতুল্য কোনো শ্রোতা বলে আঙ্কেল হেমন্তের এই গানটি শোনাবেন, তা আমরা বিস্মিত হই এবং আনন্দিত হই। এবং এটি হচ্ছে একজন কালজয়ী শিল্পীর বড় প্রাপ্তি এবং অ্যাচিভমেন্ট। তাকে সম্মান জানিয়ে আগামীকাল আপনারা স্বপ্নকুড়ির আয়োজনে একটা বিশেষ একটা পরিকল্পনা মাথায় রেখেছেন, সেটা সম্পর্কে একটু জানতে চাই। এটি হচ্ছে স্বপ্নকুড়ি নামে আমাদের একটা ছোট্ট সংগঠন আছে, প্রচুর তার বয়স, কিন্তু বয়স অনুযায়ী ব্যাপ্তি একেবারেই কম। আমরা চেষ্টা করি দেশের যারা বরেণ্য মানুষ, গুণী মানুষ, লেখক, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক, তাদের জন্ম মৃত্যু দিনটি যাতে নতুন প্রজন্ম একটু অবগত হয়, জানে। ঠিক ওই শ্রদ্ধার জায়গা থেকে স্বপ্নকুড়ির পক্ষ থেকে একটি স্মৃতিচারণ এবং সঙ্গীত অনুষ্ঠান, শুধু আমি নই, আমার সাথে আরও স্বপ্নকুড়ির এবং কিছু মেহমান থাকবেন, যে অতিথি শিল্পী থাকবেন, তারাও একটা দুটো করে গান গাইবেন। এটা হচ্ছে যে ঐতিহ্যের প্রতি আমাদের একটি সম্মান প্রদর্শন বলা যেতে পারে। যে কারণ যারা চলে গেছে আমরা তাদের তো ফিরে পাবো না, কিন্তু তাদের রোমাঞ্চকর যে স্মৃতি, তাদের যেই উজ্জ্বল অতীত, বর্ণাঢ্য অতীত, যেটি আমাদের সংস্কৃতির সাথে একেবারেই রিলেটেড, এই মানুষগুলোকে যদি আমরা সম্মান না জানাই, ধরে না রাখি, নেক্সট প্রজন্ম এমনিতেও এখন একটু উন্মাতাল সময়, ইলেকট্রনিক্সের যুগ, কি বলে এটা, আইটির যুগ, তো আমাদের ঐতিহ্য এমনি তো হারাবার পথে। গল্প তো চলছে এবং সেই সাথে চলছে হেমন্ত মুখোপাধ্যায়কে স্মরণ করার ছোট্ট একটু প্রয়াস। তবে তার ফাঁকে আবারও একটা গান শুনতে চাই, এবারে কোন গানটা শোনাবেন? সূচনা এবার আমি গাইব পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায় নিজের সুর করে একটি গান। কাল তো স্বপ্নকুড়ির আয়োজন অনুষ্ঠানটি হতে যাচ্ছে, ভেন্যুটা কোথায়? এটি ধানমন্ডি ক্লাবের একটি ছোট্ট অডিটোরিয়াম। বর্তমানে ব্যস্ততার কথা একটু জানতে চাই। ব্যস্ততা বলতে গান তো করি, গান হচ্ছে আমার
কয়েকটি ধারার একটি ধারা। আমি লেখালেখি করি, আপনি জানেন। আমার 10টি কাব্য আছে বাজারে। সাহিত্য চর্চার সাথে আমার নিবিড় সংযোগ। পেশা হিসেবে সাংবাদিকতা, এখানে একটু সময় দিতে হয়। আমাদের একটি ম্যাগাজিন আছে পূর্বপর নামে, সাপ্তাহিক পূর্বপর। তো এই ম্যাগাজিন, সঙ্গীত, সংগঠন, কাব্যচর্চা এর মধ্যেই কেটে যায়। আর সংসার তো আছেই, পরিবার তো আছেই। যেহেতু পরিবারের কথা এলো, পরিবার থেকে আসলে সব থেকে বেশি আপনার গান কে শোনেন? আমার গানের প্রধান শ্রোতা হচ্ছে আমার মেয়ে মাটিয়া, আমার পরে আমার স্ত্রী নাজমুন নাহার। ছেলেও শোনে, কিন্তু ওকে জোর করে শোনাতে হয় আর কি। সেটা গান করছে না? না, ছেলে গান করে না, স্পোর্টসটা ওর খুব প্রিয়। আর মেয়েটা কি গান করে? মেয়ে আবৃত্তি করে, কিন্তু গানটা মাঝে মাঝে করে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ে পড়ার ফাঁকে ফাঁকে যেটুকু করে। এবার স্ত্রীর কাছেও প্রশ্ন রাখতে হয়, স্ত্রী কি গান, কবিতা, আবৃত্তি কোনো কিছুর সাথে সম্পৃক্ত আছেন কিনা? না, স্ত্রী তার চেয়ে বড় কাজটি করেন, সেটি হচ্ছে সংসারটা সামলান। ওটা হচ্ছে বড় আবৃত্তি, বড় সাংসদ চর্চা। উনি সংসারটা সামলান, পরিবারটাকে দেখভাল করেন, ছেলে মেয়েদের খোঁজখবর, দেখাশোনা। একটা পরিবার তো অনেক দায়িত্ব থাকে। আমি বাহিরে এসে ঘরে, আফটার সে একজন হাউসওয়াইফ, গৃহিণী। এই যে গানের জগতে আপনার বিচরণ এবং সেই সাথে লেখালেখি, সাংবাদিকতা, এত কিছু, এই সব কিছুকে সামলাতে কি কখনো মনে হয়েছে যে এত কিছু না করে শুধু গানে যদি থাকতাম তবে বোধহয় মন্দ হতো না? না, সূচনা এরকম হতাশা আমার মধ্যে কখনো কাজ করেনি। কারণ মানে থাকে না যে সাংবাদিকতা করতে গিয়ে আমি গানকে একটু কম সময় দিচ্ছি। সেটা তো হয়েছেই বটে, কারণ জার্নালিজম তো একটা ডিফারেন্ট পেশা। ওখানে প্রচুর সময় কিল হয়ে যায়, প্রচুর সময় নষ্ট হয়। কিন্তু যেহেতু পেশা হিসেবে আমি ওটাকে বেছে নিয়েছি, আমার পেশার প্রতিও তো দায়বদ্ধতা আছে। আর যেহেতু আমি একজন সচেতন নাগরিক, আমি মনে করি যে মানুষের একটি টার্গেট থাকে হয়তো, যে আমি শিল্পী হব, আমি কবি হব, আমি সেলিব্রিটি হব। আমার মধ্যে আসলে এই স্বপ্ন কখনো ছিল না। আমার মধ্যে বুদ্ধি হওয়ার পর থেকে যেটি ছিল যে আমি যেন একটু ভালো একজন বন্ধু হতে পারি, ভালো একজন মানুষ হতে পারি, একজন ভালো সংগঠক হতে পারি। যেমন আমাকে যদি বলেন আপনার কোন মিডিয়াতে কাজ করতে সবচেয়ে ভালো লাগে, আমি বলি যে আমার সংগঠক হিসেবে কাজ করতে অনেক ভালো লাগে। নিজে গাওয়ার চেয়ে যদি অন্যকে গাওয়াতে পারি। চ্যালেঞ্জিং না? অনেকগুলো মানুষ, অনেকগুলো মত। অবশ্যই চ্যালেঞ্জিং, সেখানে সবকিছুর ভিন্নতা। সূচনা একটা সময় ছিল যখন এটা চ্যালেঞ্জ ছিল না, এটা ছিল সামাজিক দায়বদ্ধতার একটা অংশ। এবং ডাকলে আমরা বাচ্চাদের পেতাম, শিশু কিশোরদের পেতাম। এখন বরং একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। আমরা যখন শুরু করেছি সেই 86-এ, আমরা নিজেরও তো ছোট ছিলাম, শিশু ছিলাম, আমরা বড়দের ডাকে সাড়া দিতাম। আমাদের সময়, আমার জন্ম প্রত্যন্ত অঞ্চলে, সেই ভোলার দ্বীপ জেলা, ছোট্ট একটা বিচ্ছিন্ন দ্বীপ। সেখানে শিক্ষক নাই গানের, উস্তাদ নাই গানের, কিন্তু আমরা কিন্তু গান শিখেছি। রেডিও শুনে শুনে, টেলিভিশন দেখে শুনে শুনে আমরা গান শিখেছি। এবং ম্যাচিউরড হওয়ার পর আমরা, আমার গুরু শ্রদ্ধেয় বশির আহমেদ, শ্রদ্ধেয় ফরিদা পারভিন, আমি তাদের নিবিড় সান্নিধ্য পেয়েছি। তো সব কিছুর মধ্যেই আপনার একটা চ্যালেঞ্জ থাকে, কিন্তু সেটা মোকাবেলার করার মতো একটা প্রত্যয় বা কনফিডেন্স নিজের মধ্যে আগে তৈরি করে নিতে হয়। দেখতে দেখতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্লিজ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। আফ্রিকার মুক্তি সংগ্রামী নেলসন ম্যান্ডেলার একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যেখান থেকে তুমি বদলে গেছো সেখানে ফেরার মতো আর কিছুই নাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, আসলে শেষ গান। আসলে গান তো বড় কথা নয়, আমরা একটু আড্ডা দিচ্ছিলাম। আড্ডার ছলে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি একটু সম্মান জানানো। এই গানটির কথাও সুর উপমহাদেশের প্রখ্যাত শিল্পী, সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। শুনুন।